নমস্কার। গত মাসাধিক কাল ধরে ঢাকা সহ বাংলা, পশ্চিম বাংলা ফুঁসছে আগে থেকে। আর সাম্প্রতিক এই আগস্ট মাসের কয়েক তারিখ আগে থেকে আমার এপার বাংলাও ফুঁসছে। এপার বাংলায় কলকাতার আরজিকর মেডিকেল কলেজের একটি ছাত্রী চিকিৎসক, তিনি তার বিশ্রাম ঘরে সাংঘাতিকভাবে নিহত হয়েছেন। দৃশ্য শ্রাব্য মাধ্যম থেকে এবং বিভিন্ন যে সাক্ষাৎগুলি এসছে তা থেকে বোঝা যাচ্ছে যে এটি একটি আত্মহত্যা নয়, এটি খুন। যেহেতু এটি একটি রাজ্য সরকারের উপরে সরকারি হাসপাতালে ঘটনাটি ঘটেছে, স্বভাবত কারণে সরকারের একটি দায় থেকে যায়। সরকারের নিরাপত্তা দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। স্বভাবত কারণেই এই বিষয়ে যাতে এটি হত্যার ঘটনা ঘটেছে এই প্রমাণ চাওয়া দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু একটা গড়িমসি ছিল। কিন্তু পশ্চিমবাংলার মানুষ ফুঁসে উঠেছে। গত 14ই আগস্ট রাত্রে পশ্চিমবাংলার কলকাতা সহ সমস্ত পশ্চিমবাংলার শহরগুলিতে, শহরের রাজপথগুলি দখল করেছে মহিলারা, এবং তার সঙ্গে সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে বেশ কিছু পুরুষ মানুষ এবং যুবক শিশুরাও সামিল হয়েছে এই প্রতিবাদ জমায়েতে। কিন্তু তেমনি বাংলাদেশেও গত মাসাধিক কাল আগে থেকে যে ছাত্র জনতা তাদের চাকরি ক্ষেত্রে যে সংরক্ষণ, সেই সংরক্ষণকে কেন্দ্র করে যে বৈষম্য ছিল, অর্থাৎ বিরাট পরিমাণ একটা সংরক্ষণ ছিল, 30% হচ্ছে স্বাধীনতা সংগ্রামীদের জন্য বাংলাদেশে। কিন্তু দেখা গেছে সেখানে সেই সব মুক্তিযোদ্ধা পরিবারের যিনি মুক্তিযোদ্ধা তার বয়স থাকলে তিনি যেমন সুবিধা পেয়েছেন, তিনি অবসর গ্রহণ করেছেন, তার ছেলে সুবিধা পেয়েছে। দেখা যাচ্ছে যে এখন সেই সুবিধা সেই পরিবারকে দিতে গেলে তার নাতিকেও দিতে হয়। এই একটি সংরক্ষণ পুরুষ ধরে চালু থাকতে পারে। স্বভাবত কারণেই বিভিন্ন সংরক্ষণের জন্য মেধার ভিত্তিতে সাধারণ ছাত্রদের চাকরির ভাগ অত্যন্ত কমে যাচ্ছিল সাধারণ মেধার ছাত্রদের। স্বভাবত কারণে সংরক্ষণ বিরোধী সেখানে আন্দোলন হয়েছে। 19 সালেও এই আন্দোলন হয়েছিল, কিন্তু 19 সালের আন্দোলন পরবর্তীকালে স্থিমিত হয়। এইবার গত পয়লা জুলাই থেকে 2024 সালের সেই আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন শুরু হবার ফলে সেখানে প্রচন্ড ভাবে ছাত্র জনতা বেরিয়ে আসে। এবং একটি বিষয় হচ্ছে, আমরা এপার বাংলা থেকে বুঝতে পারি না, ওখানে যে আওয়ামী লীগের সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বে, সেই সরকারের কিন্তু অনেক জনবিরোধী নীতি গ্রহণ করেছিল এবং বিরোধীদের মধ্যে উপর দমন পীড়ন এবং সরকারের অনেক সদস্যের দুর্নীতিতে অংশগ্রহণ, এইসব কারণের জন্য এবং চাকুরিতে স্বজন পোষণ, এসবের কারণে জনগণের বিরাট অংশের একটা ক্ষোভ এই সরকারের উপরে পড়েছিল। যদিও এই রাজনৈতিক দল একটি ঐতিহ্যবাহী দল হওয়া সত্ত্বেও এবং কয়েকটি নির্বাচনকে প্রহসন করার কারণে মানুষ ক্ষুব্ধ হয়েছিল। কাজেই এই চাকুরিতে সংরক্ষণের বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলন একটি স্ফুলিঙ্গের মাত্র কাজ করেছে। সেখানে ছাত্র জনতা যেমন ব্যাপকভাবে বেরিয়ে এসছে, তেমনি বাংলাদেশের বিরাট অংশের মানুষও এই ছাত্র আন্দোলনকে পরবর্তীকালে সমর্থন করেছে এবং সেই আন্দোলনের চাপে সরকার পদত্যাগ করেছে এবং সরকারের প্রধান শেখ হাসিনা বিশেষ বিমানে করে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন। একটি কথা মনে হচ্ছে, 14ই আগস্টের কলকাতার রাজপথে যে মেয়েটি ঝাঁঝালো স্লোগান দিচ্ছে,
বা যে বাবরি চুলের ঝাঁকড়া চুল, বাবরি চুলের ঝাঁকড়া, বাবরি চুল ঝাঁকানো যে যুবকটি স্লোগান দিচ্ছে বা স্লোগানে দোহার হচ্ছে, যেন আমি তাদের দেখতে পেয়েছি ঢাকার ওই মিছিলে বা বাংলাদেশের মিছিলে, দৃশ্যশ্রাব্য মাধ্যমে যাদের ছবি ভেসে এসেছে এপারে আমাদের কাছে, যেন আমরা তাদের কাছেই দেখতে পেয়েছি। যে মেয়েটি সাংবাদিকদের সঙ্গে ঢাকায় কথা বলেছে, আমি দেখতে পাচ্ছি কলকাতার রাজপথে বা জেলার রাজপথে যেন সেই মেয়েটির মতো আরেকটি মেয়ে কথা বলছে। সেখানে যেমন সেই আন্দোলনে সমাজের বিভিন্ন অংশের মানুষ নেমে এসেছিল, তেমনি 14 আগস্টের রাত্রে কিন্তু আমাদের পশ্চিম বাংলায় সেই বিভিন্ন অংশের মানুষ কিন্তু নেমে এসেছিল প্রতিবাদ জানাতে। পরিশেষে যে কথা বলতে হয় সে কথা হচ্ছে যে তাহলে দেখতে পাচ্ছি এপারে আমাদের গঙ্গা, মহানন্দা, তোষার পারে পারে মানুষের ঢল, নদীগুলি যেমন ফুসছে মানুষও ফুসছে, তেমনি ওপার বাংলায় পদ্মা, মেঘনা, যমুনা এবং তিতাস যেভাবে ফুসছে সেভাবে যেন মানুষও ফুসে উঠেছে একটি পরিবর্তনের জন্য, ফুসে উঠেছে। কিন্তু পরিশেষে যে কথা বলবো, এপার বাংলার যে আন্দোলন, পশ্চিম বাংলার, আমরা চেয়ে আছি ভবিষ্যতের দিকে আন্দোলন আরো তীব্র হবে কিনা, এবং এই আন্দোলনের মধ্য থেকে পশ্চিম বাংলায় যে সরকার আছে তাদের যে নেতিবাচক দিকগুলি আছে, তাদের যেমন জনহিতকর কর্মসূচি আছে, তেমনি জনবিরোধী বিভিন্ন কার্যক্রম আছে, সেই রাজনৈতিক দলটির এর বিরুদ্ধে ক্ষোভও কিন্তু সেই মিছিলে এবং সেই 14 আগস্টের রাত্রে পত্র পত্রিকা এবং দৃশ্য শ্রাব্য মাধ্যমে কিন্তু ভেসে উঠছে। কিন্তু বাংলাদেশে যে কথা বলতে হয়, ওপারের যে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, সরকারের পরিবর্তনের মধ্যে দিয়ে যে একটি উপদেষ্টা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই উপদেষ্টা সরকার প্রতিষ্ঠিত হবার কয়েকদিন আগে থেকে, অর্থাৎ 5 তারিখে সরকারের পতন ঘটেছে সেখানে, এবং সরকার প্রতিষ্ঠিত হবার কদিন পরেও সারা বাংলাদেশে একটি অরাজকতা তৈরি হয়েছে। মানে দেশে সরকার না থাকলে, রাজা না থাকলে কিভাবে যে দেশের অবস্থা হয়, এই অরাজকতা শব্দটির অর্থ হয়তো মানুষ এই সময়টা বুঝেছে। সেখানে দেখা গেছে বিরোধী রাজনৈতিক দল তৎসহ সংখ্যালঘু মানুষদের উপরে ব্যাপক আক্রমণ শুরু হয়েছে, এবং বিরোধী রাজনৈতিক দল আওয়ামী লীগের অনেক তাবড় নেতা এবং মন্ত্রী তারা বিদেশে চলে গেছেন। যারা দেশে আছেন তাদের অনেকেরই ঘরবাড়ি লুট হয়েছে, কেউ আক্রমণকারীদের দ্বারা নিহত হয়েছেন, তাদের দোকান লুট হয়েছে, তাদের বাড়ি লুট হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে কিন্তু হিন্দুদের লুট হয়েছে। বাংলাদেশে একটি জিনিস লক্ষ্য করা যায়, যখনই কোনো রাজনৈতিক পালাবদল ঘটে, কোনো বিপ্লবের মধ্যে দিয়ে বা কোনো রাজনৈতিকভাবে সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে, কিন্তু তখনই দেখা যায় সংখ্যালঘুদের উপর একটি আক্রমণ নেমে আসে। যদিও যে ছাত্র জনতা লড়াই করেছে তাদের মধ্যে থেকে এবং উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে তারা এই পূর্বতন সরকারের সংরক্ষণের বিরোধিতা করে যে আন্দোলন করেছে, এইটাকে বৈষম্য বিরোধী আন্দোলন বলছে। কিন্তু একটা বৈষম্যময় সমাজ ব্যবস্থার মধ্যেই মাত্র একটি বিষয়ের বৈষম্যের সুরাহা চাওয়া হয়েছে। সমগ্র অর্থনৈতিক যে ব্যবস্থাটি আছে, দেশের যে ব্যবস্থাটি আছে, সেই ব্যবস্থাটাই চাওয়া হয়েছে কিনা জানি না। যে কথা বলতে হয় সে কথা হচ্ছে যে বৈষম্য এই ব্যবস্থা যদি থাকে এবং যে সরকার এসছেন এবং যে নিপীড়ন
একটা চলছে, হয়তো বলতে পারে একটি উপপ্লবের পরে এইরকম একটা অস্থির অবস্থা সমাজে দেখা যায়, কিন্তু দেখলাম জাতির পিতা শেখ মুজিবের প্রতি যে হত্যা করা হয়েছিল 15ই আগস্টে 1974 সালে, সেই হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে এতদিন পালন করা হয়ে আসছে। এই কথা সারা পৃথিবীর লোক অস্বীকার করবে না যে বাংলাদেশ যে পশ্চিমী শাসক শ্রেণীর পক্ষ থেকে যে বাংলাদেশকে স্বাধীন করেছিল, তার মধ্যে যেমন আওয়ামী লীগ সহ বাম ডান অন্যান্য নেতৃত্ব ছিলেন, পাশাপাশি অনেক বিভিন্ন পেশার মানুষ তারা যুক্ত ছিলেন, এবং আজকে যারা উপদেষ্টা সরকারে আসীন হয়েছেন তারাও সেদিন কিন্তু শেখ মুজিবের পাশে অনেকেই কিন্তু ছিলেন। যাই হোক, সময়ের ব্যবধানে মত পার্থক্যের কারণে হয়তো তারা দূরত্ব গ্রহণ করেছেন আওয়ামী লীগের সঙ্গে, কিন্তু কথা বলতে হয় যে নতুন যারা ক্ষমতা এসছেন তারা যে আন্দোলন করেছেন, যে আন্দোলনই হোক বা ক্ষমতা গ্রহণই হোক, সেই ক্ষমতা গ্রহণ কিন্তু একটি রাজনৈতিক মতাদর্শ ছাড়া কখনোই সম্পন্ন হতে পারে না। যে উপদেষ্টা সরকার এসেছে তাদের যদি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ না থাকে, তো স্বভাবত কারণেই তারা বর্তমানে যেটুকু কাজ করা দরকার সেটুকু ব্যাহত হবে। যদিও প্রথম যে কাজ সেটুকু হচ্ছে দেশের যে অস্থিরতা চলছে সেই অস্থিরতাকে সুস্থির করাটাই হচ্ছে মূল কাজ, অর্থাৎ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিটাকে এবং নর্মাল পজিশনে আসাটাই হচ্ছে মূল কাজ। এবং যে কথা বলবো যে এই বৈষম্যবাদী সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আওয়ামী লীগের সরকারের মন্ত্রীরা এবং দলীয় লোকেরা যে দুর্নীতি গ্রহণ করেছিলেন, স্বভাবত কারণেই রাজনৈতিক ক্রমবিকাশে এই বৈষম্য, এই উপদেষ্টা সরকারের হাত ধরে যে নতুন রাজনৈতিক দলের সরকার আসবে, অর্থাৎ গণতন্ত্রে নির্বাচন অবশ্যম্ভাবী নিশ্চয়ই হবে, কিন্তু সেই সরকারগুলিও যদি কোনো বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠনের চেষ্টা না করেন, স্বভাবত কারণে তার গর্ভ থেকেই কিন্তু আরেকটি নিপীড়নমূলক এবং আরেকটি দমনপীড়নমূলক এবং দুর্নীতি মূলক একটি সরকার বা রাজনৈতিক দলের উদ্ভব ঘটবে, আবার পরিবর্তন হবে। এবং বিভিন্ন পরিভাষা যে গৃহীত হয়েছে সে সম্পর্কে বলি সে কথা হচ্ছে যে বলেছেন যে ফ্যাসিবাদের কথাটি বলেছেন, হয়তো অনেকটা ফ্যাসিবাদী, কিন্তু কথা বর্তমান আন্দোলনকারী বলতে হয় সামরিক বাহিনীর খোঁয়ার থেকে যে সরকারগুলির জন্ম হয়েছিল তাদেরও তো এরকম দমন পীড়ন এবং ছিল, অর্থাৎ একটা বৈষম্যবাদী সমাজ ব্যবস্থায় ওই সাময়িক ছাউনি থেকে হোক কিংবা কোনো মহাসভা করে কোনো মতাদর্শের ভিত্তিতে কোনো সরকার গঠিত হোক, যে সরকারই গঠিত হোক না কেন, তা যদি সব বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না চায়, তাহলে কিন্তু একটি বৈষম্যবাদী সমাজের মধ্যে দিয়ে তার যে অপগুণগুলি সেগুলি দেখা দেবে। যে কথা বলতে হয়, নির্বাচনের রাজনীতি মানেই হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা মানেই হচ্ছে দেশের শিল্পের বিকাশের জন্য শিল্পপতিদের অবাধ প্রণোদনা দেওয়া, এবং তার অর্থে বলতে চাই যে দেশের বেকার সমস্যার সমাধান হবে। প্রণোদনা পেলেও, শিল্প গঠন করলেও কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বেকার সমস্যা কখনো দূর হয় না। বিরাট অংশের মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়ে সেখানে। বিগত সরকারের আমলে ত্রুটিগুলি হাজার হাজার মানুষ যখন বলছে, দৃশ্যশ্রাব্য মাধ্যমে আমরা শুনছি, এপার বাংলা থেকে আমরা বিশ্বাস করলেও এই কথা বলতে হয়, আবার দৃশ্যশ্রাব্য মাধ্যমেই এবং পত্রপত্রিকাতে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের জীবন মানের কিছুটা উন্নতি ঘটেছে এবং জিডিপি বৃদ্ধি পেয়েছে, এবং বিশ্ব খাদ্য সূচকে, বিশ্ব সুখের সূচকে এবং বিভিন্ন সূচকে দেখা যাচ্ছে যে প্রতিবেশী বৃহৎ দেশ ভারতের থেকেও তারা এগিয়ে আছেন, কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আছেন।
এবং সেতু সহ পাতাল রেল সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু এই কথা বলতে হয় জাতীয় আয় ব্যাপকভাবে অনেকটা বাড়লেও, প্রচুর রেমিটেন্স আসলেও বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের মানুষের বিরাট অংশ মানুষ কিন্তু বৈষম্যের শিকার, সম্পদের সেই হারে কিন্তু সুষম বন্টন কিন্তু হয়নি। কাজেই পরিশেষে বলবো, আমরা আশা করব যে সরকারি আসুক যেন এটি না হয়। কবিতাটি আমি সঠিকভাবে না বলতে পারলেও কাছাকাছি থেকে বলছি, নীল জামা গায়ে লাল জামা গায়ে রাজা আসে যায়, দেশ যা থাকে তাই থেকে যায়। এটা যেন না হয়। উপদেষ্টা সরকার আসছে এবং তার মধ্যে রাজনৈতিক ক্রমবিকাশের মধ্যে দিয়ে গণতন্ত্রে নিশ্চয়ই নতুন সরকার, নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সরকার আসবে। যে নামেই আসুক না কেন, পতাকার রং যাই হোক না কেন, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি না করলে বর্তমানের যে জুলাই আগস্ট বিপ্লব, এই জুলাই আগস্ট বিপ্লবের বারবার প্রয়োজনীয়তা দেখা দেবে। এই কথা বলে সবাইকে নমস্কার জানিয়ে কথা শেষ করছি। পরিশেষে যে কথা বলছি, এই চ্যানেলটির আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা রেখে সকলকে পুনর্বার অভিনন্দন জানিয়ে আজকের এই উপস্থাপনাটি শেষ করছি। নমস্কার।